সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি শিল্প, ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশের আজকের আয়োজন। সাথে আছি আমি তন্ময়া তানিয়া। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ঢাকা রিসোর্টের সৌজন্যে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া সেই মেধাবী ও পরিশ্রমী মানুষটি আশুলিয়ার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন মাতবর। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইতিমধ্যে এই ইউনিয়নের রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছেন। ইউনিয়ন পরিষদ হওয়ার ফলে এখানে গড়ে উঠেছে অপরিকল্পিত নগরায়ন। বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে। রাজধানী ঢাকা উত্তরা মডেল টাউনের সাথে তুরাগ নদীর দ্বারা বিভক্ত আশুলিয়া ইউনিয়ন। হাইওয়ে এক্সপ্রেস হলেই উত্তরা মডেল টাউনের সাথে এর কোনো পার্থক্য থাকবে না। মাত্র 2 মিনিটই আশুলিয়া, অথচ আশুলিয়াবাসী অবহেলিত। তুরাগ নদী না থাকলে আশুলিয়াবাসী হতেন রাজধানী ঢাকার মানুষ, অথচ ঢাকা জেলার মধ্যে থেকেও নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সরকার আশুলিয়া ইউনিয়নের রাস্তাঘাটগুলো প্রশস্ত ও সরকারি বিল্ডিং কোড প্রদান বাধ্যতামূলক থাকলেও লোকজন তা মানছেন না। অপরিকল্পিত নগর গড়ে উঠছে। এ ব্যাপারে আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, এই যে ইউনিয়ন পরিষদ আশুলিয়া, এই ইউনিয়নটিকে সুন্দর করার জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে? আসলে আশুলিয়া এই নামে ইউনিয়ন পরিষদ, কিন্তু এটা আমাদের ঢাকা শহরের খুব সংলগ্ন। আপনারা দেখছেন যে এক্সপ্রেস হাইওয়ে যেটা উদ্বোধন করেছে মাননীয় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, এই উদ্বোধন হয়ে গেছে কাজের। এই কাজ শেষ হইতে সময় লাগবে 2025 সাল। আমরা আশা করব এই ফ্লাইওভার যখন হবে তখন ঢাকার সাথে আশুলিয়ার সাথে কোনো পার্থক্য থাকবে না, কোনো তারতম্য থাকবে না। আশুলিয়া উত্তরাতে আশুলিয়াতে তখন সময় লাগবে মাত্র 3 মিনিট। তাহলে এই 3 মিনিট কিন্তু ঢাকা শহরে 1 কিলোমিটার রাস্তা যাইতে আধা ঘন্টা লেগে যায়, 1 ঘন্টা লেগে যায়। কিন্তু আজকে হতে পারে এটা ইউনিয়ন পরিষদ, কিন্তু পরিকল্পিতভাবে যদি রাস্তাঘাট, তারপরে যে বিল্ডিং করতেছে, যে যেখানে ইচ্ছা মতো তার যে জায়গায় করতেছে, আমাদের যদি একটা করে দিত সরকারিভাবে, যদি একটা নির্দেশনা দিয়ে দিত যে এই জমি যার জমিতে করুক সে করুক, যে রাজুকের যেমন একটা আইন আছে যে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল কত ফিট জায়গা রেখে তার বিল্ডিং করতে হবে, কিন্তু আমাদের এখানে কিন্তু সেই পরিকল্পনা নাই। আমার 5% জমি আছে, আমি 5% একটা বাউন্ডারি গেছে আমি একটা 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং করে ফেলতেছি, কারো কোনো বালাই নেই। তো আমরা যদি গভর্নমেন্ট যদি আমাদের এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে দিত বা একটা নীতিমালা করে দিত যে যার জায়গায় জায়গায় না থাক, যে এটা এত ফিট বা বিল্ডিং কোড মাইনা যেন বিল্ডিং করে সবাই, তাইলে আমরা সবাই উপকৃত হতে, এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারত। প্রিয় দর্শক, বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষক এবং নর্দার্ন এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ। আমরা স্যারের সাথে কথা বলছি। স্যার, আমরা জানতে চাচ্ছি যে বাংলাদেশে যে শিক্ষা, যে কর্মমুখী শিক্ষা বা যে সকল ইনস্টিটিউট রয়েছে বা বিশ্ববিদ্যালয় রয়েছে, তার যে ব্যবসায়িক প্রশাসনে যে শিক্ষাটা প্রদান করা হয়, এন্টারপ্রেনার হিসেবে গড়ে তোলার জন্য কী ধরনের ভূমিকা নেওয়া যেতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সত্যিকার অর্থেই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। এখানে দ্বিমতের তো কোনো কারণই নেই, বরঞ্চ আমরা যারা শিক্ষকরা আছি সারা বাংলাদেশে, এটা আমাদেরকে সত্যিকার অর্থেই এটা একটা গুরু দায়িত্ব আমাদেরকে নিতে হবে যে আমাদের এই বিশাল যে ছাত্র সমাজ, আমাদের কলেজ, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে, শত শত কলেজ, আমাদের প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সারা দেশব্যাপী যতগুলো আছে, এখান থেকে আমাদের প্রতি বছর লক্ষ লক্ষ স্টুডেন্ট গ্র্যাজুয়েট এবং মাস্টার্স ডিগ্রি করে তারা বেরিয়ে যায় এবং তারা জবের দিকে যায়, কর্মসংস্থানের দিকে তারা আগায় এবং নিজেকে স্বাবলম্বী করার জন্যে যে জায়গাগুলোতে তাদের কাজ করা দরকার সেই দিকে তারা হাত বাড়ায়। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আধুনিক করতে হবে, ঢেলে সাজাতে হবে। এখানে দ্বিমত করার কোনো কারণ নেই যে এটাকে কর্মমুখী করতে হবে, কারণ শিক্ষা
আমি যদি একটু অন্যভাবে বলি যে নলেজ হ্যাজ বিকাম এ ডুইং থিং ইজ নো মোর এ বিইং থিং। এখন শিক্ষাটা আমাদেরকে সেভাবেই করতে হবে, এবং বিজনেস এবং সামাজিক যেসব কর্মকাণ্ডগুলো আমরা করি এটা এখন অ্যাবসলিউটলি নলেজ বেসড। তাহলে এখন সমাজের কর্মকাণ্ড এবং ব্যবসায়িক কর্মকাণ্ড সাথে আমাদের শিক্ষা দানের বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে? এটা একটু ইন্টারকানেক্টেড। তো সুতরাং আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সেই শিক্ষাই দান করব পরবর্তীতে, কারণ মার্কেটের প্রতিটি ঘটনা, ইন্ডাস্ট্রিতে প্রতিটি ঘটনা কিন্তু খুব সায়েন্টিফিক প্রসেসের মাধ্যমেই হচ্ছে, ওটা নলেজের বাইরে কিছু ঘটছে না। তো সুতরাং এই জায়গাতে আমাদের শিক্ষকদের যে চ্যালেঞ্জটা সত্যিকার অর্থে আমাদের কর্মমুখী শিক্ষাদান করতে হবে। আমরা যে কথাটা বলি না কেন সেটা যেন মার্কেটের সাথে, ইন্ডাস্ট্রির সাথে, এমপ্লয়মেন্টের সাথে যেন একটা রিলেশন থাকে সেই জায়গাতে। এবং আমাদের এই গেল একটা শিক্ষকদের কথা। আরেকটি শিক্ষকদের কথা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদেরকে সেইভাবেই আমাদের ছাত্রদেরকে উপযুক্ত করতে হবে যেন ক্লাসরুমের বিয়ন্ডে যেন তারা মার্কেটে দাঁড়াতে পারে, তারা যেন ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারে। সেই দাঁড়ানোর ক্ষেত্রটা কি হয়, সে জব করতে পারে অথবা সে জব ক্রিয়েট করতে পারে, দুটোরই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের ক্লাসরুম থেকে তাদেরকে সাহস যোগাতে হবে এবং কী ধরনের উদ্যোগ তারা নিতে পারে সেই বিষয়ে তাদেরকে আমাদের জ্ঞানদান করতে হবে। এবং একইভাবে ইন্ডাস্ট্রিতে যারা পারফর্ম করছে, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে পারফর্ম করছে, ক্লাসরুমে তাদেরকেও আনতে হবে, তাদের মাধ্যমেও আমাদের জ্ঞান দিতে হবে আমাদের তরুণ ছাত্রছাত্রীদেরকে। এবং একইভাবে রাষ্ট্রকেও বলতে হবে যে কিছু পজিটিভ ব্যবস্থা নিতে। তরুণরা অনেক সময় প্রারম্ভিক জায়গাতে হোঁচট খায় পয়সা কড়ির বা পয়সা যোগানের বা ইনভেস্টমেন্টের অভাবে। সেই জায়গাতে আমাদের ব্যাংকিং সেক্টরকেও সাহসী ভূমিকা নিতে হবে, কারণ এইসব সুশিক্ষিত কোচি মনে যেসব উদ্যোক্তা বেরিয়ে আসে, দে আর ভেরি কমিটেড, দে আর ভেরি অনেস্ট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং আমরা আসলে চাই যে কর্মমুখী শিক্ষার পাশাপাশি আমাদের উদ্যোক্তা তৈরিতে আমাদের শিক্ষকরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করবে, এটাই আমরা প্রত্যাশা করি। চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড 2014 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কর্পোরেট সুশাসন চর্চা নিশ্চিত করে দেশের লাখো মানুষকে যুক্ত করেছেন জীবন বীমা নিরাপত্তার আওতায়। বীমা নীতি অনুসরণ করে পলিসি হোল্ডারদের আকর্ষণীয় বোনাস প্রদান ও স্বার্থ সংরক্ষণ করে দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিস্তারিত প্রতিবেদনে। যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গ্রাহকদের অবিচল আস্থা, বিশ্বাস আর ভালোবাসায় এগিয়ে চলছে চতুর্থ প্রজন্মের জীবন বীমা প্রতিষ্ঠান যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। বীমা শিল্পে নতুন যাত্রা যুক্ত করার লক্ষ্য নিয়ে দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে কাজ করছে দেশের অন্যতম এই বীমা প্রতিষ্ঠানটি। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে 2014 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কর্পোরেট সুশাসন চর্চা নিশ্চিত করে দেশের লাখো মানুষকে যুক্ত করছেন জীবন বীমা নিরাপত্তার আওতায়। দেশব্যাপী এজেন্সি এবং সার্ভিস সেল অফিসের মাধ্যমে ইসলামী তাকাফুল ও একক বীমা, মেয়াদি বীমা, প্রত্যাশিত মেয়াদি বীমা, জীবন সায়ান্নে যমুনা লাইফ, যমুনা সম্পদ বৃদ্ধি প্রকল্প, সঞ্চয়ী বীমা, সমাহার বীমা, শিশু নিরাপত্তা বীমা পরিকল্প, হজ ও দেনমোহর বীমা সহ বিভিন্ন ধরনের সেবা দিচ্ছে। যমুনা লাইফ বীমা নীতি অনুসরণ করে পলিসি হোল্ডারদের আকর্ষণীয় বোনাস প্রদান ও স্বার্থ সংরক্ষণ করে দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটা মোটামুটি সহনীয় পর্যায়ে আমরা চলছি, আমাদের খুব ভালোভাবে চলছে তাও বলা যাবে না। আমরা এই কোভিডের মধ্যেও আল্লাহর অশেষ রহমতে আমরা মোটামুটিভাবে চলছি। সুখের খবর হচ্ছে আমরা কোনো ডেথ ক্লেম আনপেইড রাখি নাই, আমরা সকল ডেথ ক্লেম দিয়ে দিয়েছি। এবং যে কোনো ডেথ ক্লেম আসলেই আমরা সবার আগে এটাই প্রসিড করি, অন্য কাজ বাদ দিয়ে আগে ডেথ ক্লেমটা সেটেল করে দেওয়া। যে কারণে আমাদের কোনো রকমের ডেথ ক্লেম বা এসবি বলে একটা পার্ট টাইম একটা সময়ের পরে একটা পেমেন্ট হয়, সেগুলো কোনোটাই আমরা কোনো বকেয়া রাখি নাই, আমরা সকল পেমেন্ট আমরা দিয়ে গেছি। আমার কর্মী ভাইদেরকে আমি বলে থাকি যে আপনারা নিজ দায়িত্বে তার সমস্ত কাগজগুলো সঠিকভাবে আপনারা তাকে বুঝিয়ে দেবেন। ডিজিটাল পদ্ধতি অনুসরণ করে এগিয়ে যাওয়া এই বীমা প্রতিষ্ঠান একদিকে যেমনি গ্রাহকদের ঝুঁকি নিরাপত্তা নিশ্চিত করছে,
অন্যদিকে কর্পোরেট গভর্নেন্স অনুসরণ করে রাষ্ট্রীয় কোষাগারে ভ্যাট ট্যাক্স পরিশোধ করে জাতীয় অর্থনীতি বিনির্মাণে ভূমিকা রাখছে। দক্ষ ও বিচক্ষণ পরিচালনা পর্ষদ কর্মকর্তা কর্মচারীদের আন্তরিকতায় আইন মেনে স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করায় বীমা শিল্পে নিজস্ব ব্র্যান্ড বিল্ড আপ করতে সক্ষম হয়েছে যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ম্যানেজমেন্ট টিম, আমার পরিকল্পনা সব কিছুই আমরা সার্ভিসকে কেন্দ্র করে, জনগণের সেবাকে কেন্দ্র করে আমরা গোছাই। সাইজের দিক থেকে কিন্তু নীতির দিক থেকে আমরা বড় অবস্থানে আছি। আমরা চেষ্টা করছি যে বীমা আইনের মধ্যে থেকে, আইডিয়া রেকর্ড থেকে দেওয়া বিভিন্ন রুলস রেগুলেশন থেকে সরকারি যেসব বিধিনিষেধ আছে সেগুলি মেনে আমাদের প্রতিষ্ঠানটা আমরা চালাচ্ছি, এবং এদিক থেকে আমি বলবো যে আমাদের প্রচেষ্টাটা সঠিক পথে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। Dhaka Resort at Kaliakoir, Gazipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gor and modern amenities. Here, unique services for your enjoyment, luxurious hotel and cottage, beautiful picnic and sports zone, shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, eco park and kids zone. Booking is on. Contact 01762 554444. Your home away from home. Dhaka Resort. Dhaka Resort at Kaliakoir, Gazipur, 55 kilometers north from Dhaka. Combination of captivating natural beauty of Pawal Gor and modern amenities. Here, unique services for your enjoyment, luxurious hotel and cottage, beautiful picnic and sports zone, shooting zone, modern swimming pool, corporate day out, conference room, restaurant, event facilities, eco park and kids zone. Booking is on. Contact 01762 554444. Your home away from home. Dhaka Resort. প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিল্প, ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান বিজনেস ইন বাংলাদেশ। অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এবং ঢাকা রিসোর্টের সৌজন্যে। চট্টগ্রাম মিরসরাইয়ের ভ্রমণ প্রিয়াসীদের চিত্ত বিনোদনের বিষয়টি চিন্তা করে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাসির উদ্দিন দিদার তৈরি করেছেন আরশিনগর ফিউচার পার্ক। 110 প্রজাতির কয়েক হাজার ফুল, ফল, ঔষধি গাছ দারুণ শোভা পাচ্ছে সেখানে। সেই সাথে নান্দনিকতার ছোঁয়ায় গড়ে তোলা অবকাঠামোগুলো নিয়ে প্রকৃতি প্রেমীদের পাশাপাশি শিশুদের আনন্দ বিনোদনের আস্থার স্থান করে নিয়েছে এই পার্কটি। বিনোদন প্রাণ কেন্দ্র, যেটা কিনা মিরসরাইয়ের আরশিনগর ফিউচার পার্ক অ্যান্ড রিসোর্ট দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম রিসোর্ট হিসেবে পরিচিত। রয়েছে বাচ্চাদের বিনোদনের বিভিন্ন খেলনার ব্যবস্থা, বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড রেস্টুরেন্ট। যারা ফুড লাভার আছেন, দেশীয় বিদেশি সব ফুড আপনারা পেয়ে যাবেন। পাহাড়, বৃক্ষ, প্রকৃতির ছোঁয়া মিলে সব কিছুই রয়েছে এখানে, কিন্তু খুবই মনোমুগ্ধকর পরিবেশ, এবং আপনারা সবাই এসে বিনোদনমূলক একটা অনুভব পাবেন এবং সব ধরনের প্রোগ্রাম করতে পারবেন এখানে। সব ধরনের অনুষ্ঠান এখানে খুব সহজেই করতে পারবেন। 210 বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে আরশিনগর ফিউচার পার্ক অ্যান্ড রিসোর্ট। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এই রিসোর্টটিতে থাকছে আন্তর্জাতিক মানের কনভেনশন হল, পাহাড়, ঝর্ণাধারা, লেক, 900 জাতের গুল্ম, ঔষধি, অর্কিড, ফলজ, বনজ, কাঠ সহ নানা জাতের গাছগাছালি। আমি আজকে অনেক কিছু দেখেছি, অনেক পুতুল দেখেছি, আরো অনেক কিছু দেখেছি। ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা এখানে যারা আসবে না তারা এত বড় একটা আয়োজন এগুলো মিস করবে। এখানে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, সেটা অনেক ভালো লাগতেছে। চারপাশে গাছপালা, সবুজ প্রকৃতি, সেটাও খুব ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে ঘোরার মতন অনেক বেস্ট একটা জায়গা। মিরসরাইয়ের পান কেন্দ্রে, জোরালগঞ্জ থানার অধীন, আমাদের 3 নং জোরালগঞ্জ ইউনিয়নের ভিতরে। বিকালে পাখির কলতানে মুখরিত হয়ে ওঠে আরশিনগর ফিউচার পার্ক। ভিতরে রয়েছে সাংস্কৃতিক মঞ্চ। মঞ্চ থেকে শিল্পীদের গান বাজনায়, আনন্দে, উৎসবে মেতে ওঠে পর্যটকরা। ভিতরে রেস্টুরেন্টে রকমারি খাবারে বসে রঙ্গমেলা। নানাবিধ খাবার শত শত পর্যটকরা খেতে পারে একসাথে বসে। বিকালে ও সন্ধ্যায় রেস্টুরেন্টে খাবারের ধুম পড়ে যায়। এ ব্যাপারে এক বিশেষ সাক্ষাৎকারে
আরশিনগর ফিউচার পার্কের স্বত্বাধিকারী মোহাম্মদ নাসির উদ্দিন দিদার বলেন, আমাদের দেশে হাজার হাজার কোটি টাকার মালিক আছে, মিলিয়ন বিলিয়ন মালিক আছে, সবাই একতলা থেকে 100 তলা পর্যন্ত বিল্ডিং করছে, ফ্যাক্টরি করছে, কিন্তু আমাদের 18 কোটি মানুষ যে ভবিষ্যৎ প্রজন্ম শুধু স্কুল কলেজ মাদ্রাসা গড়ে উঠেছে, একটা বদ্ধ ঘরের ভিতর তাদেরকে শিক্ষাদান করা হচ্ছে, কিন্তু তাদেরকে যে ঘুরে ফিরে বাইরে আউট জ্ঞান অর্জন করার জন্য, তাদের বিনোদনের জন্য কেউ চিন্তা করছে না। বাংলাদেশের কয়েকটি বিখ্যাত পর্যটন মালিকেরা তাদের পর্যটনের চিন্তা করেছে, না করেছে এমনও নয়, কিন্তু ব্যক্তি উদ্যোগে খুবই কম পার্ক এবং বিনোদন গড়ে উঠেছে। আমি আমার মেয়েদেরকে নিয়ে চিন্তা করি, এই দেশের শিশুদেরকে চিন্তা নিয়ে, যারা বয়স্ক এবং বার্ধক্য হয়েছেন, যারা চাকরি জীবন অবসরপ্রাপ্ত হয়েছেন, তাদের ভবিষ্যৎটা কীভাবে বিনোদনমুখী হবে, আনন্দিত হবে, তাদের সেই বিনোদনের একটা অবসর সময় তারা কাটানোর জন্য আমার এই আশিনগর ফিউচার পার্কে হাজারো গাছগাছালি এবং লাখো লাখো পাখির ডাক নিয়ে আমি শুরু করেছি। যে সমস্ত শিশুরা আছে তাদের জন্য খেলাধুলা, প্রকৃতি সব কিছু মিলিয়ে একটি আনন্দময় একটা বিনোদনমূলক প্রতিষ্ঠান আশিনগর ফিউচার পার্ক। এখানে কি নেই? পাখির ডাক আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে কটেজ আছে, সেখানে লেক আছে, প্রকৃতির অসম্ভব সম্ভাবনাময়ী একটি দেশি একটি নগর পার্ক আশিনগর ফিউচার পার্ক। প্রতি শুক্রবারে বিনোদনমূলক গান অনুষ্ঠান, লালন বাউল থেকে রবীন্দ্র নজরুল এবং বছরে যতগুলো আমাদের জাতীয় দিবস আছে, প্রত্যেকটা দিবসে সেই দিন অনুপাতে সেই কালচার এখানে সৃষ্টি হয়। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1 ডিসেম্বর থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্ল্যান্ট সেন্টারে শুরু হতে যাচ্ছে বিজয় উৎসব 2021। চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। বিজয় উৎসবে থাকবে পণ্যের উপর বিশেষ মূল্য ছাড়, বিভিন্ন অফার, উপহার সামগ্রী সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন। বিস্তারিত দেখুন এই বিশেষ প্রতিবেদনে। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 1 ডিসেম্বর থেকে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে মাল্টিপ্ল্যান সেন্টারে শুরু হতে যাচ্ছে বিজয় উৎসব 2021। চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। এই প্রযুক্তি পণ্যের বিজয় উৎসবে কম্পিউটার সিটি সেন্টারে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম, বিভিন্ন বাংলাদেশের উন্নয়নের উপর, ডিজিটাল প্রযুক্তির উপর আমরা বিভিন্ন ধরনের সেমিনার এবং বঙ্গবন্ধু এবং বাংলাদেশ বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখানে সেমিনার করব এবং আলোচনা সভা থাকবে, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে, পাশাপাশি কম্পিউটার তথা তথ্য প্রযুক্তি খাতের বিভিন্ন যে প্রযুক্তি পণ্য আছে সেটার উপর ছাড় থাকবে। আমরা এটার উপর লেটেস্ট যে টেকনোলজিগুলি আছে সেগুলির উপর আমরা এখানে লেটেস্ট টেকনোলজি প্রদর্শন করব। পাশাপাশি এখানে আমরা মুজিব কর্নার তৈরি করব, মুজিব কর্নার থাকবে, মুক্তিযোদ্ধা কর্নার থাকবে। আমরা মার্কেটে সার্ভিসিং ডে হিসাবে সার্ভিস ডে করব এবং সার্ভিস ডেতে ফ্রি থাকবে সমস্ত বাংলাদেশের যারা আইটি সেবা নিতে ইচ্ছুক তারা যেন আমাদের এখানে ফ্রি এই সেবাটা নিতে পারবে। এটার আমাদের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাল্টিপ্ল্যান সেন্টারে 2টি শোরুম ও একটি সার্ভিস সেন্টার নিয়ে ব্যবসা পরিচালনা করছেন ইলেকট্রোসফট। প্রায় 1 দশক ধরে সুনামের সাথে কম্পিউটার ব্র্যান্ডের মালামাল, ল্যাপটপ, গেমিং পিসি বিক্রি করে বেশ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই শোরুমে সকল ধরনের কম্পিউটারের যন্ত্রাংশ সুলভ মূল্যে খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। এই প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করলে বিক্রয়োত্তর সেবা প্রদান করা হচ্ছে বলে জানান ইলেকট্রোসফট প্রতিষ্ঠানের মালিক। আমাদের এখান থেকে যদি কোনো মানুষ প্রোডাক্ট কেনে, ধরেন ল্যাপটপ নিল, তাকে আজীবন আমরা সফটওয়্যার দিয়ে হেল্প করি, ফ্রি সফটওয়্যার, যেগুলো ফ্রি সফটওয়্যার উনি বুঝতে পারতেছে না সেগুলো আমরা হেল্প করে এগুলো আজীবন, যতদিন আমার ল্যাপটপ থাকবে ওনার কাছে, যতদিন আমার ডেস্কটপ ওনার কাছে থাকবে, ততদিন আমি ওনাকে ফ্রি সাপোর্ট দিব। এটা এনি নো কস্ট। এভাবে আমি সেবা দিয়ে যাচ্ছি এবং আমি চাই যে বাংলাদেশটা ডিজিটাল হোক, মানুষ প্রযুক্তিতে ফাস্ট হোক। সারা পৃথিবী যেখানে প্রযুক্তিতে এগিয়ে গেছে, আমাদের দেশও যাবে ইনশাল্লাহ, আমরা যদি সবাই চেষ্টা করি। আমি কাস্টমারদের যেভাবে সাপোর্ট দিই, সবচেয়ে খুব সীমিত প্রফিট, কোনো সময় প্রফিটও করি না, যে একটা মানুষের অবস্থা বুঝে আমি দেখি যে এর অবস্থা ভালো না, আমি তখন একদম কোনো প্রফিট নাই, নন প্রফিটে তাকে আমি দিয়ে দিই, যাতে সে এটা ইউজ করে কিছু করতে পারে। ইলেকট্রোসফট সরাসরি মাদার কোম্পানি থেকে পণ্য ক্রয় করে থাকে,
ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন লোকজনকে উক্ত দোকানে পরিদর্শন করতে দেখা যায়। Multiplan has a huge contribution in IT business since many years. And honestly, in last couple of days, I have visited Gazipur, I have visited Tangail, I have visited Rajshahi. And the kind of development is taking place in Bangladesh. It feels like that Bangladesh is in making. বাংলাদেশে দীর্ঘদিন ধরেই জাপানি গাড়ি আমদানি হয়ে আসছে। বর্তমানে জাপান থেকে হাইব্রিড গাড়ি আমদানিকৃত গাড়ির বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পৃথিবীব্যাপী এখন হাইব্রিড গাড়ির প্রযুক্তি চলে এসেছে। বিকল্প জ্বালানি হিসেবে এইসব গাড়ি উৎপাদন হচ্ছে। একদিকে যেমন পরিবেশসম্মত, অপরদিকে তৈরির নির্ভরতা কমে যাবে। এই সম্পর্কে কার সিলেকশনের স্বত্বাধিকারী বলেন, বাংলাদেশ স্বাধীনতার পরে এবং আগে যত গাড়ি বাংলাদেশে ব্যবহার হয়েছে আমরা দেখবেন এর মধ্যে 90% গাড়ি হলো জাপানিজ গাড়ি। আপনি একটা জাপানিজ গাড়ি দেখেন, 30 বছর পুরানা গাড়ি। জাপান থেকে সুইজারল্যান্ড সবচেয়ে পরিবেশ বান্ধব পৃথিবীর মধ্যে দেশ, সেই জাপান থেকে সুইজারল্যান্ডে 30 বছর 40 বছর পুরানা গাড়ি এক্সপোর্ট হচ্ছে। ওখানে কোনো বার নাই। আর আমাদের দেশে বার আছে, 5 বছর পুরানা গাড়ি আমরা আনি, 5 বছর পরে আমরা গাড়ি আনতে পারি না। সেই 5 বছর গাড়িটা আমাদের দেশে মানে কেন আপনি ধরুন একটা একজিও গাড়ি, সবচেয়ে বেশি গাড়ি যেটা সেল হয় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সবাই একটু লোন টোন করে গাড়িটা কেনে, ব্যাংকের যারা কাজ করে তারা কেনে। তো সেই একটা গাড়ি একজিও গাড়ি 20 লাখ টাকার মধ্যে, এই 20 লাখ টাকার গাড়িটা আপনি 4-5 বছর চালাইয়া সেটা মিনিমাম আবার 16 লাখ টাকায় বিক্রি করা যায়। এখন জাপান এত ভালো প্রযুক্তির গাড়ি বের করছে, প্লাগিং হাইব্রিড গাড়ি বের করছে, পরিবেশ বান্ধব গাড়ি। নট অনলি সেটা, আমরা যে তেলের গাড়িটাও বিক্রি করি এটার মধ্যে ক্যাটালিটিক কনভার্টেবল, এই তেলের গাড়িটা পরিবেশ দূষণ করে না। আমাদের দেশে এই হাইব্রিড ব্যাটারির জন্য পরিবেশ নষ্ট হচ্ছে, আপনিও বুঝতেছেন আমিও বুঝতেছি, আসলে বাস্তবে হচ্ছে এইটা। মানে আসলে আমরা তো এই নতুন এই হাইব্রিড গাড়ি ব্যাটারি আসতেছে, এইটা পরিবেশের কিছু ক্ষতি হবে, কিন্তু ওইটা জাপানে যে গাড়িগুলো আমরা আনতেছি এই ব্যাটারিটা কিন্তু ডেস্ট্রয় হয়ে যাচ্ছে না, এটা কিছু কিছু সেলফ নষ্ট হয়, সেগুলো আবার রিপেয়ার করলে আবার ঠিক হয়ে যায়। মানে কি আপনি আমরা যে গাড়ি সেল করি এটা হলো জাপানে হোম মডেল গাড়ি, জাপানে নিজেরা বানায় নিজেরা ব্যবহারের জন্য, এটা অসম্ভব ভালো ব্যাটারি দিয়ে বানায়। এটা লাইক একটা গাড়ির যেমন ইঞ্জিন শক্তি তার চেয়েও শক্তি বেশি, আপনি একটা গাড়ির বডির চেয়ে শক্তি বেশি, আপনি ওই গাড়িটার ব্যাটারিটা নষ্ট হলে ওইটা কিন্তু আবার রিপেয়ার করা যায়। বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা শনিবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ নূর আলম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি খুরশেদ আলম বাবুল, প্রদীপ পাল নিতাই, ফরিদুল ইসলাম বাহাদুর, সিনিয়র যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান, মুক্তার আহমেদ, মহিদুল হক, মইনুল ইসলাম শায়েক, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সাখাওয়াত হোসেন খন্দকার, ফুরকান উদ্দিন মানিক সহ সারা দেশের দলিল লেখকগণ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও জোরালো করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিটের ত্রিবার্ষিক সম্মেলন 2021 অনুষ্ঠিত হয়েছে। শনিবার 27 নভেম্বর সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। ঢাকা মহানগর উত্তর 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন আহমেদ খোকার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক SM মান্নান কোচি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা 18 আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ হাবিব হাসান ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল হক মতি। এ সময় বক্তারা বলেন, যারা পরীক্ষিত ত্যাগী, যারা যুগে যুগে আওয়ামী লীগের দুঃসময়ে আন্দোলন সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশে স্বাধীনতা এনে দিয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে। সমর্থনে এবং ভোট দিয়ে আজকে ইউনিটির সম্মেলন করবেন, সেই মূল্যবান আমার ইউনিটের নেতা কর্মীরা সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আমরা যদি তৃণমূলকে সুসংগঠিত করতে পারি,
সারা বাংলাদেশের তৃণমূল সুসংগঠিত হবে। সেই সুসংগঠিত তৃণমূল আগামী নির্বাচনে আন্দোলনের সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশনকে ইনশাআল্লাহ বাস্তবায়িত করবে। যতদিন নেত্রী থাকবে বাংলাদেশ ভালো থাকবে, যতদিন নেত্রী থাকবে আওয়ামী লীগ ভালো থাকবে। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন অগ্রগতি এবং সেই সঙ্গে বিএনপির যে মিথ্যাচার এবং অপরাজনীতি এগুলো পৌঁছে দিন। আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন, ইনশাআল্লাহ কোনো শক্তি আমাদেরকে কিছু করতে পারবে না। সকল নেতৃবৃন্দকে নিয়ে আমাদের এই 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য যে সময় এবং দিয়েছেন তার জন্য আমরা 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানে আপনার প্রতিষ্ঠানের অর্থনীতি বিষয়ক যে কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে চাইলে ইমেইল করুন businessinbangladesh@gmail.com এ। আপনারা অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন youtube/businessinbangladesh@ATN বাংলায়। আবার দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময়ে একই দিনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। খোদা হাফেজ।